বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রি পাস কোর্সের বাংলার ইতিহাস প্রথম পত্রে পাঠদান করব। আজকে আমি তোমাদের কি পড়াবো বলতে পারছো মেয়েরা? এর আগে আমি তোমাদের কি পড়িয়েছিলাম সবার কি মনে আছে নাকি মনে নেই? আর সবাই তো মনে থাকার কথা, কি পড়াচ্ছিলাম, কি পড়াচ্ছি, আজকে কি পড়াবো। তো আমি তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে আমি তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে নাকি মনে নেই? ভুলে গেছো? ভুলে গেছো তাই না? কিন্তু ভুলে গেলে কিন্তু হবে না। তো এর আগে আমি তোমাদের কি পড়িয়েছিলাম? বিজয় সেন সম্পর্কে পড়িয়েছিলাম। বিজয় সেনের চরিত্র কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে বল্লল সেনের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের মাঝে আজকে আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে সবাই বসে যাও এবং মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা অনুধাবন করো। তো সবাই এই কোশ্চেন গুলো সবাই লিখে রাখবে এবং দেখো তখন কিন্তু আবার বলতে পারবে না যে আমাকে সাজেশন দেন, এটা দেন, তখন কিন্তু যেটা বলতে পারবে না, কারণ আমি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু করে ফেলছি। এগুলাই কিন্তু সাজেশন, এটা কিন্তু মাথায় রেখো। তো আর এগুলা এই জিনিসগুলোই তোমরা সুন্দর করে নোট করে তৈরি করে ফেলবে এবং লিখে ফেলবে খাতায়। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বল্লল সেনের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে ভূমিকা নিয়ে আমি আলোচনা করছি। দেখো সেন রাজবংশের শাসকদের মধ্যে বল্লল সেন ছিলেন এক প্রতাপশালী শাসক। তিনি তার পিতার বিজয় সেনের মৃত্যুর পর আনুমানিক 1158 খ্রিস্টাব্দে তখন কি করেছে, পিতার সিংহাসন আরোহণ করেছে। যখন বল্লল সেনের পিতা কে ছিলেন? বিজয় সেন। যখন বিজয় সেন মৃত্যুবরণ করেন তখন তার পুত্র কে ছিলেন? বল্লল সেন। তখন সেই সিংহাসনে বসেছে আনুমানিক 1158 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা এক কথা উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার অসামান্য দক্ষতা সেন সাম্রাজ্যকে নতুন রূপে জাগ্রত করেছিলেন। তিনি প্রত্যেকের রাজ্য ও রক্ষা সহ নতুন করে সেন রাজ্যের বিস্তার করেন। এই কারণে তার শাসনামলের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। তাহলে দেখো আমরা কিন্তু ভূমিকাটা কিন্তু তার পরিচয় দিয়েই কিন্তু আলোচনাটা করতে পারি। তাহলে ভূমিকাটা আলোচনা করতে কিন্তু আমাদের কাছে কিন্তু এত জটিল না, যে বল্লল সেনের যে পরিচয়টা কিন্তু আমরা কি করতে পারি, আমরা ভূমিকা হিসেবে কিন্তু লিখতে পারি। এখন দেখো বল্লল সেনের চরিত্রটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো বল্লল সেনের চরিত্র সমাজ সংস্কারক। তাহলে বল্লল সেন কি সমাজ সংস্কারক ছিলেন নাকি ছিলেন, এই সম্পর্কে এখন আমরা দেখব যে সমাজ সংস্কারক বল্লল সেন তার পিতার মতোই সমাজ সংস্কারক ছিলেন। তার পিতা যেরকম সমাজ সংস্কারক ছিলেন, বল্লল সেনও কি ছিলেন? সমাজ সংস্কারক ছিলেন। তিনি তার সেন রাজ্যের বহু স্থান বল্লল সেনের কৃতিত্ব আজ আজ বর্তমান। দিনাজপুরের পাথরঘাটা বলল বলল দিঘির তার পরিচয় বহন করে। তাহলে বলল দিঘির তার এখানে পরিচয় পাওয়া গেছে। তারপর দেখো সমাজ সংস্কারক, তাহলে সেও কিন্তু সমাজ সংস্কারক ছিলেন, তার পিতার মতোই কিন্তু সে সমাজের জন্য কাজ করেছে, জনগণের জন্য কাজ করেছে, সমাজ সেবক হিসেবে কিন্তু কাজ করেছে। এখান থেকে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জেনে গেলাম যে বল্লল সেন কিন্তু সমাজ সংস্কারক ছিলেন। তারপর দেখো 2 নম্বরে যে পয়েন্ট, ন্যায় বিচারক।
ন্যায় বিচারক। বলাল সেন ছিলেন ন্যায় বিচারক, বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করতেন না, এজন্য প্রজারা তাকে খুব ভালোবাসতেন। তাহলে কি সে কিন্তু বিচক্ষণতা নিয়ে কিন্তু সে ন্যায় কাজ করছেন, ন্যায় বিচারক হিসেবে কাজ করছেন, এবং সমাজে কিন্তু তাকে এজন্য কিন্তু মান্য করেছে যে সে ন্যায় বিচার মানুষের জন্য করে, সে ন্যায় চোখে মানুষকে দেখে, সকলকে সমান অধিকার দেয়, এজন্য তাকে ন্যায় বিচারক হিসেবে সে পরিচিত হয়েছিলেন। তারপর দেখো প্রজা কল্যাণ কর, 3 নম্বরের যে পয়েন্টটার কথা বলা হয়েছে, প্রজা কল্যাণ কর। এখন দেখো বল্লাল সেন ছিলেন কি প্রজা কল্যাণকামী শাসন, তার মানে কি প্রজাদের জন্য কল্যাণ সবসময় কামনা করেছে, প্রজাদের সুখ দুঃখে সবসময় সে ভাগ করে নিয়েছেন, এবং সবসময় সে প্রজাদের মাঝে সবসময় সুখ দুঃখ নিয়ে সবসময় আলোচনা করেছে, সকলে ধরো দুঃখে সে দুঃখিত হয়েছে, এবং সমাজের জন্য সে কল্যাণ সবসময় কামনা করেছে। এবং দেখো তিনি প্রজাদের কল্যাণের জন্য বহু স্থানে তখন তারা কি করেছে, এই রাস্তাঘাট সেতু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তাহলে কি প্রজাদের জন্য সে এই কাজগুলা করেছেন, রাস্তাঘাট করেছেন, স্কুল কলেজ সমস্ত কিছু প্রতিষ্ঠান করেছেন জনগণের কল্যাণের জন্য। তাহলে বল্লাল সেন কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে বল্লাল সেন কিন্তু সমাজের জন্য কাজ করেছেন, ন্যায় বিচারক ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, প্রজা কল্যাণ করছিলেন, সে প্রজাদের জন্য কাজ পূর্ণ করে গিয়েছেন। তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা জানতে পারলাম। এখন দেখো সমর কৌশলী, তাহলে একটা পয়েন্ট আমরা দেখবো যে সমর কৌশলী। দেখো 4 নম্বর পয়েন্টটা লিখো, সমর কৌশলী। দেখো বল্লাল সেনের পিতা বিজয় সেনের মতো দক্ষ ও সমর কৌশলী ছিলেন। তাহলে কি বল্লাল সেন কিন্তু তার পিতা বিজয় সেনের মতো কিন্তু সে কি ছিলেন, সমর কৌশলী ছিলেন। তিনি সিংহাসনে আরোহণ করে রাজ্য বিস্তার ও মহানিবেশ করে এর পরিচয় দেন। তাহলে রাজ্য বিস্তার করে সে এই পরিচয়টা দিয়েছে। তাহলে কি তার বাবার মতোই কিন্তু তার মধ্যে এরকম দক্ষ গুণ, মেধা, বুদ্ধি সমস্ত কিছু কিন্তু তার পিতার মতোই কিন্তু তার মধ্যে ছিলেন। এখন দেখো সমর কৌশলী সম্পর্কে আমরা জানলাম। এখন পরবর্তী যে পয়েন্টটা আমরা দেখব এটা হচ্ছে ধর্মের পৃষ্ঠপোষক। দেখো মেয়েরা তোমরা এই 5 নম্বর পয়েন্টটা লিখে ফেলো, ধর্মের পৃষ্ঠপোষক। ধর্মের পৃষ্ঠপোষক সম্পর্কে আমরা দেখব বল্লাল সেন ছিলেন ধার্মিক। তাহলে কি বল্লাল সেন কিন্তু তার পিতার মতোই কিন্তু ধার্মিক ছিলেন। তার পিতার বিজয় সেনের মধ্যেও ছিলেন তার শৈশব ও মমতা অবলম্বী। তাই অন্যান্য উপাধির সাথে তিনি অবিরাম নিঃসংকর উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে কিন্তু দেখো সমস্ত কিছু কিন্তু তার পিতার মতোই কিন্তু তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার পিতার মধ্যে এরকম দূরদর্শিতা ছিলেন, এবং তার পিতার মধ্যে হচ্ছে ধর্ম পৃষ্ঠপোষকতা ছিলেন, তার মধ্যে প্রজাদের জন্য কল্যাণ কামনা করছেন, প্রজা কল্যাণ করছেন, তার মধ্যে ছিলেন সুদক্ষ শাসক হিসেবে। সে কিন্তু অনেক ধরনের ভূমিকা কিন্তু তার পিতার মধ্যে কিন্তু পালন করে গেছে, সমাজ সংস্কারক হিসেবে কাজ করেছেন, ধর্ম পৃষ্ঠপোষকতা হিসেবে সে কাজ করেছেন। এখন একটা পয়েন্ট আমরা দেখবো সুপণ্ডিত। সুপণ্ডিত সম্পর্কে এখন আমরা পয়েন্টটা দেখবো। দেখো বল্লাল সেন তার একজন সুপণ্ডিত ছিলেন। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর নামক ও গ্রন্থ সহ 5টি গ্রন্থ রচনা করেছেন। তাহলে কি সেই 5টা গ্রন্থ কিন্তু সে রচনা করেছেন, এবং এই থেকে তার পাণ্ডিত্য ও পরিচয় পাওয়া গেছে। সে যখন 5টা গ্রন্থ গ্রন্থ রচনা করেন, তাহলে সে তাকে পাণ্ডিত্য হিসেবেও তাকে কিন্তু উপাধি দেওয়া হয়েছে। তাহলে দেখো তার মধ্যে মেধা বুদ্ধি সমস্ত কিছু কিন্তু এই বল্লাল সেনের মধ্যে ছিলেন। দেখো সে গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থ লিখেছেন, তো রচনা করেও সে কিন্তু তার পাণ্ডিত্যের পরিচয়টা দিয়েছে। এখন দেখো বল্লাল সেনের ও প্রাচীন বাংলার ইতিহাসে এক আকর্ষণীয় নাম। তিনি সেন বংশের তখন কি করেছে, চরম শিখরে আরোহণ করেছেন, এবং তার কৃতিত্ব সেন সাম্রাজ্যের দীর্ঘায়িত লাভ করছে, এবং এই কারণে তাকে সেন বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক বলে অভিহিত করা হয়েছে। তাহলে এই জন্য কিন্তু তাকে সেন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে কিন্তু অভিহিত করা হয়েছিল। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম
যে বলদ সেনের মধ্যে কি কি কৃতিত্বগুলা ছিল, কি কি চরিত্রগুলা ছিল, তার মধ্যে অনেক যে মেধা বুদ্ধি ছিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জেনে গিয়েছি যে তার পিতার মতোই কিন্তু তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ছিল। সে সমাজ সংস্কারক ছিল, ন্যায় বিচারক ছিল এবং প্রজা কল্যাণ করছিল এবং প্রজাদের জন্য অনেক কল্যাণ কামনা করেছে। প্রজাদের যেখানে দেখা যেতে তাদেরকে রাস্তাঘাটের সমস্যা, সেখানে রাস্তাঘাট করে দিয়েছে, যেখানে স্কুল কলেজের সমস্যা সেখানে স্কুল কলেজ স্থাপন করে দিয়েছে। তাহলে দেখো এই সমস্ত কিছু কিন্তু বলা সেল কিন্তু প্রজাদের কল্যাণের জন্য কাজ করেছে। এখন দেখো ধর্ম পৃষ্ঠপোষকতা, তার মধ্যে কিন্তু একটা ধর্মীয় পৃষ্ঠপোষকতা ছিলেন এবং ধর্মের প্রতি তার একটা আকর্ষণ ছিলেন। সে দেখো সুপণ্ডিত পণ্ডিত, সে কিন্তু অনেক পণ্ডিতেরও পরিচয় কিন্তু এখানে আমরা কিন্তু পেয়েছি। তাহলে দেখো বল্লভ সেন সম্পর্কে আমরা অনেক ভালো ভালো কিছু কিন্তু আমরা জানতে পারছি। তাই এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যে জীবনী পড়ার আগে কিন্তু আমি আগেও তোমাদের নাম বলেছিলাম, জীবনী পড়ার আগে কিন্তু তোমাদের একটা জিনিস অনুধাবন করতে হবে, সেটা হচ্ছে কোন দিকে ভালো, কে কি ভালো ভূমিকা ভালো 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 কাজ করেছে, এই জিনিসগুলো আলাদা করে লিখে আলাদা কাদা তৈরি করে ফেলবে, যে এই জিনিসগুলো ভালো কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক কিভাবে তোমরা লিখে ফেলবে। তাহলে দেখো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এটা পড়া সহজ হয়ে যাবে। এখন দেখো আমরা একটা বিষয় জানলাম যে বল্লভ সেনের চরিত্র সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে বল্লভ সেনের কৃতিত্ব সম্পর্কে। বল্লভ সেনের কৃতিত্ব দেখো, অসাধারণ অসাধারণ কৃতিত্বর অধিকারী বিজেতা বল্লভ সেনের কৃতিত্ব। এই দেখো এই কৃতিত্ব সম্পর্কে আমি নিচে আলোচনা করছি। ১ নম্বর পয়েন্ট যেটা ছিলেন সেনাদক্ষ শাসক। সেনাদক্ষ শাসক, দেখো বল্লভ সেন একজন সেনাদক্ষ শাসক ছিলেন। তার সেনা দক্ষতার কারণে তিনি দীর্ঘদিন ক্ষমতা থাকতে পেরেছিলেন। তার মধ্যে একটি সেনা দক্ষতা ছিলেন, এই দক্ষতার কারণে সে কি করেছে, দীর্ঘদিন এখানে ক্ষমতায় সে থাকতে পেরেছিল। তারপর দেখো তিনি এমন একজন শাসক ছিলেন যে তার সেনা দক্ষতার এমন পর্যায়ে ছিলেন যে সে সময়কাল ও বড় বড় সেনাপতি তার সেনা দক্ষতা প্রশংসা করেছিলেন। যে বড় বড় যারা সেনা দক্ষতা ছিলেন তারাও কিন্তু তার সেনারা কি করেছে, তার দক্ষতা প্রশংসা করেছে। এই জন্য বলা হয়েছে যে বল্লভ সেন ছিলেন একজন সেনা দক্ষ কৌশল শাসক। তাহলে দেখো বড় বড় যারা সেনা দক্ষতা ছিলেন তারাও কিন্তু তার দক্ষতা প্রশংসা করেছে। এই জন্য তাকে কি বলা হয়েছিল, যে তাকে সেনা দক্ষতা শাসক হিসেবে অভিহিত করা হয়েছে। তারপর দেখো ২ নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, দেখো আমি তোমাদের একটু একটু করে ধারণা দিচ্ছি, কারণ আমি যদি পুরো ডিটেলস একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই ওই সমস্ত পয়েন্ট আমি তোমাদের আলোচনা করতে পারবো না। এই জন্য কি করছি, আমি সবগুলো পয়েন্টই একটু একটু করে ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি, যেন পরবর্তীতে তোমরা সুন্দর করে একটু করে তোমরা লিখতে পারো। দেখো বিজেতা শাসক, ২ নম্বরে পয়েন্ট লেখো বিজেতা শাসক। পিতার ন্যায় বল্লভ সেন ছিলেন মহাবিজেতা। পিতার মতোই কিন্তু সে কি ছিলেন, মহাবিজেতা ছিলেন। তারপর তিনি ছিলেন ক্ষমতা লোভী। ক্ষমতা আসার পরে তিনি পার্শ্ববর্তী ও রাজ্যগুলোকে জয় করে তার শাসনাধীন নিয়ে আসেন এবং তিনি মিথিলা জয় করেন এবং মিথিলা জয় করার পরে তিনি বরেন্দ্রভূমি, রায়, বঙ্গ জয় করে রাজ্য সীমানা বৃদ্ধি করেছেন। তাহলে দেখো সে কতগুলো রাজ্য কিন্তু সীমানা সে জয় করেছিলেন। তাহলে এই জিনিসগুলা কিন্তু আমরা জানলাম। তিনি মিথিলা জয় করলেন, মিথিলা জয় করার পর তিনি বরেন্দ্রভূমি, রায়, বঙ্গ জয় করে রাজ্য সীমানা বৃদ্ধি করতেন। এভাবে সে রাজ্য সীমানা বৃদ্ধি করে ফেললেন। তারপর দেখো বিজেতা শাসক হিসেবে আমরা দেখলাম অনেক ভূমিকা রেখেছিলেন। এখন ৩ নম্বরে যে পয়েন্টটা আমরা দেখব, জনকল্যাণকামী শাসন। ৩ নম্বর পয়েন্ট লেখো জনকল্যাণকামী শাসন।
দীর্ঘদিন তিনি শাসন ক্ষমতায় ছিলেন, দীর্ঘদিন অনেক দিন সে শাসন কার্য পরিচালনা করেছেন। তার বোঝা যায় যে তিনি একজন যোগ্য শাসক এবং কৌশলী ছিলেন। তিনি যোগ্য শাসক ছিলেন এবং অনেক কৌশলী ছিলেন। তিনি চিন্তা করেন জনগণের কল্যাণ না করতে পারলেও দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। যদি জনগণের যদি কল্যাণই যদি না কাজ করতে পারে তাহলে কি ক্ষমতা টিকে থাকা সম্ভব না। তাহলে কি করতে হবে, জনগণের জন্য কল্যাণ কামনা করতে হবে এবং জনগণের সুখ দুঃখ গুলো বুঝতে হবে, তাদেরকে প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে দিতে হবে। তো এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে সে দীর্ঘদিন কিন্তু এই ক্ষমতায় সে টিকে ছিলেন। এবং তাহলে যদি জনগণের জন্য যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে কিন্তু ক্ষমতায় টিকে থাকা সম্ভব। এছাড়া তিনি জনগণের পথ বেছে নিয়েছিলেন এবং জনকল্যাণ তাদেরকে মুখ্য উদ্দেশ্য ছিল কি, জনকল্যাণের জন্য তিনি ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছিলেন। এভাবে জনগণের যা কিছু প্রয়োজনীয় সমস্ত কিছু করলেন জনগণের কল্যাণের জন্য, সে সমস্ত কিছু হাতে নিলেন যে জনগণের যদি সাহায্য সহযোগিতা করতে হবে তাহলে আমাকে এভাবে আমি এখানে টিকে থাকতে পারবো। এই জিনিসটা কিন্তু বড় বুঝতে পেরেছিল, বুঝেই সে কি করেছে, জনগণের জন্য কল্যাণ কামনা করেছে, জনগণের কল্যাণের জন্য সে সবসময় এগিয়ে এসেছে। এখন দেখো কৌটো কৌশলী, 4 নম্বর পয়েন্টে দেখো কৌটো কৌশলী। এই পয়েন্টটা দেখো, আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কিছু কিছু ধারণা কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের সহজ করার জন্য, যে তোমরা যেন অতি সহজে যেন পয়েন্টগুলা বুঝে এবং তোমরা যেন আর লিখতে পারো। দেখো জাস্ট তোমাদের কিছু কিছু ধারণা তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এই ধারণার উপরে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু কিন্তু লিখতে পারবে। দেখো কৌটো কৌশলী, বল্লাল সেন একজন কৌটো কৌশলী শাসক ছিলেন। কৌটো কৌশলী কি ছিলেন, শাসক ছিলেন। তিনি চিন্তা করেন ক্ষমতার চেয়ে মাঝে মাঝে কৌশলী করে কাজ করলে সাফল্য পাওয়া যায়। তাহলে সে দেখো বল্লাল সেন কিন্তু অনেক বুদ্ধি, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি কিন্তু ছিল। সে চিন্তা করলেন যদি জনগণকে এই ক্ষমতার চেয়ে তাহলে কি মাঝে মাঝে যদি তাদেরকে কৌশল করে কাজ করে তাদেরকে কিন্তু সফলতা পাওয়া যাবে। আমি তোমাদের একটা কথা বলছি, দেখো একজন মানুষের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, ভালো কথা বলে তুমি কিন্তু তাকে দিয়ে অনেক কঠিন কাজ কিন্তু করে নিতে পারবে। কিন্তু যদি তার সাথে যদি খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, তাহলে কিন্তু তাকে দিয়ে কিন্তু তুমি একটা কাজও কিন্তু করাতে পারবে না। তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে কিন্তু একটা শিক্ষণীয় একটা বিষয় যে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে কি করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে এবং মানুষের কাছ থেকে কিছু পেতে গেলে আমাকে ভালো আচরণ দিয়ে আমাকে সমস্ত কাজকে উদ্ধার করে নিতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে কিন্তু শিখতে পেলাম যে খারাপ কথা কিংবা খারাপ ব্যবহার করে আমরা কিন্তু মানুষের কাছ থেকে কিছু ভালো কিছু কিন্তু আশা করতে পারি না। তাহলে কি করতে হবে, আমাকে আমাকে তাকে দিয়ে যদি কোনো লোককে দিয়ে আমাকে কাজ করাতেই হয়, মানে তাদের কাছ থেকে যদি কিছু পেতে হয় তাহলে কি করতে হবে, তাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কথার মাধ্যমে তার কাছ থেকে আমাকে ভালো কাজ আমরা আশা করতে পারি। তো এই জিনিসগুলা কিন্তু আমরা এখান থেকে কিন্তু শিখে গেলাম। তারপর দেখো, তাহলে দেখো তখন বলাল সেনে তার পুরকৌশলী কিন্তু শাসক ছিলেন। তিনি চিন্তা করলেন ক্ষমতার চেয়ে কি মাঝে মাঝে কৌশল করে কাজ করলে সফলতা পাওয়া যায়। এজন্য তিনি পশ্চিম চালুক্য বংশের রাজকুমারী রাজকুমারী রামদেবীকে বিয়ে করতেন। তখন কি পাশ্চাত্য যে রাজকুমারী ছিলেন তখন তাকে রামদেবীকে কি করেছে, বিয়ে করেছেন এবং রামদেবীকে বিয়ে করে তিনি ওই সাম্রাজ্যের বন্ধুত্বে পরিণত হয়েছে এবং চালুক্য সাম্রাজ্য যাতে এর বিরোধিতা না করে এজন্য তিনি এই কৌশল কাজটি করেছেন। তাহলে এই বিরোধিতা যদি না করে এজন্য সে কৌশলে কিন্তু তাকে কি করলো, বিয়ে করলো। তাহলে দেখো কত বুদ্ধি, কত কৌশল করে সে কিন্তু চলেছে। এখন দেখো পরবর্তী পয়েন্টে আমরা যাচ্ছি, পার্শ্ববর্তী রাজ্যের সাথে সম্পর্ক বৃদ্ধি এবং পার্শ্ববর্তী রাজ্যের সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করেছিলেন। দেখো তিনি কারোর সাথে শত্রুতা নয়, তার সাথে কিন্তু কারোর সাথে
শত্রুতা ছিল না, সকলের সাথে বন্ধুত্ব ছিল। এই নীতিতে বিশ্বাসী ছিলেন তিনি। এই নীতিতে কিন্তু সে বিশ্বাসী ছিলেন, কারণ কিন্তু শত্রু নয়, কিন্তু বন্ধুত্ব ভাবে সে কি করবে, সমস্ত কাজ সে উদ্ধার করবে। এবং পার্শ্ববর্তী রাজ্যগুলো যেমন তার প্রতি বৈরী হয়ে ওঠে, বৈরী হয়ে না ওঠে, সেজন্য তিনি পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করেন। এমনকি তিনি নিজে বিবাহ বন্ধনের মাধ্যমে সুসম্পর্ক ঠিক রাখেন। এবং তার সময় দেখা যায় দক্ষিণ ভারতের সাথে তার সুসম্পর্ক ছিল, দক্ষিণ ভারতের ছিল তার সাথেও তার কি ছিল, সুসম্পর্ক ছিল। তাহলে দেখো পার্শ্ববর্তী যে রাজ্যগুলো ছিল, এই রাজ্যগুলোর সাথেও তার কি কিন্তু বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক স্থাপন করেছে, এবং সে বিয়ে করেছে, এবং তাদের সাথেও কিন্তু একটি সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি করেছে। তাহলে এই সমস্ত গুণাবলীগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে হবে, এবং তার গুণাবলী, তার চরিত্রগুলো থেকেই আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে। এই জিনিসগুলো আমাদেরকে এইভাবে শিখতে হবে, জানতে হবে। তো এজন্যই কিন্তু আজকে আমাদের কিন্তু এই পাঠ্যটা কিন্তু আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা প্রত্যেকে এই জিনিসগুলো দেখবে, এবং প্রত্যেকটা মানুষের লাইফে, প্রত্যেকটার জন্য লাইফে এই জিনিসগুলো অনুধাবন করবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয়। এখন দেখো কৌশলী প্রথা প্রবর্তন, 6 নম্বরে যে পয়েন্টটার কথা বলা হয়েছে, কৌশলী প্রথা প্রবর্তন। দেখো বলাল সেন একজন কৌশলী শাসক ছিলেন। কৌশলী প্রথা প্রবর্তন, 6 নম্বরের পয়েন্টটা দেখো। বলাল সেন একজন সেনাদক্ষ কৌশলী শাসক ছিলেন। তিনি একটা প্রথা প্রবর্তন করেন, সেই সময় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার প্রবর্তিত কৌশলী প্রথা সমাজ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তিনি কৌশলী প্রথার মাধ্যমে বঙ্গের সামাজিক সংস্কার সাধন করেছেন। তাহলে কৌশলী প্রথা প্রবর্তন, দেখো এক কথা বলে কিন্তু আমি তোমাদের কিন্তু মিনিংটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, তারপরেও তোমাদের আমি পয়েন্টগুলো একটু একটু করে ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো একটু ধারণা রাখো, এভাবে তোমরা লিখে ফেলবে পরীক্ষায়। দেখো লেখালেখির অভ্যাস, লেখালেখির অভ্যাসটা দেখো 7 নম্বরের যে পয়েন্টটা। বলাল সেনের লেখালেখি করতেন, তাই এই লেখালেখি দ্বারা তিনি জনগণের কাছে যেতে পেরেছেন। তিনি তার মনের কথা সর্বসাধারণের কাছে লিখনের মাধ্যমে প্রকাশ করতে পারতেন। এক প্রান্তে থেকে অন্য প্রান্তে তার লেখা বার্তা পৌঁছে যেত। তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামক দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করে সেই সময় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তাহলে দেখো সে দুটা গ্রন্থ লিখেও সে ব্যাপক পরিচিতি লাভ করেছে, একটা হচ্ছে দান সাগর, আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। এটা লিখে সে কি করেছে, অনেক নাম কিন্তু করে ফেলেছিল, লেখালেখির অভ্যাস ছিল তার। এখন দেখো দানবীর ব্যক্তি, 8 নম্বর পয়েন্টটা দেখো, দানবীর ব্যক্তি। বলাল সেন একজন কি ছিলেন, দানবের ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, এবং তিনি অকাতরে দান করতেন। তিনি কিন্তু মানুষকে অনেক দান করতেন। তারপর কি কেউ তার কাছে সাহায্যের জন্য আসলে কাউকে তিনি খালি হাতে ফিরিয়ে দিত না, এবং যে কেউ সমস্যা পড়লে তার কাছে সাহায্য সাহায্য যেত সাহায্য পেত, যে কেউ যদি তার কাছে সাহায্য সহযোগিতা চেত সে তার কাছ থেকে পেত। তিনি দান করতেন, পছন্দ করতেন, এই জন্য দান সংক্রান্ত অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন, যা খ্যাতি অর্জন করতেন। সে কিন্তু দান করতে খুব পছন্দ করতেন, এবং এই দান করার জন্য সে কিন্তু খ্যাতি অর্জন করেছে। তাহলে দেখো এখানে কিন্তু দানবীর ব্যক্তির সম্পর্ক কিন্তু ভূমিকা রেখেছিলেন, দানবীর ব্যক্তির মধ্যে কিন্তু বলল সেন কিন্তু পড়ে। তাহলে দেখো তার মধ্যে কত গুণাবলী ছিল, তাই না? এখন দেখো সনাতন ধর্ম পুনঃস্থাপন, সনাতন ধর্ম পুনঃস্থাপন এই সম্পর্কে আমরা দেখব। দেখো পৃথিবীতে পুরনো ধর্ম সনাতন ধর্ম,
দেখো পৃথিবীর যে পুরাতন ধর্ম সেটা হচ্ছে কি সনাতন ধর্ম। তিনি কোন ধর্মের বিদ্বেষী ছিলেন না, সকল ধর্মকে তিনি ভালোবাসতেন। পুরো ধর্মের প্রতি তিনি গৌরব আচরণও করতেন না। তিনি সনাতন ধর্ম পুনঃস্থাপন করে ধর্মের জন্য কাজ করলেন এবং এটি প্রমাণ পাওয়া যায়। সে কি করেছে, ধর্মের জন্য কাজ করেও সে পুনঃস্থাপন করেন এবং ধর্মের জন্য যে কাজ করেছেন এর প্রমাণও অনেক পাওয়া গিয়েছে। তাহলে দেখো সনাতন ধর্ম পুনঃস্থাপন সম্পর্কে আমরা দেখলাম। এখন আরেকটা পয়েন্ট দেখবো, 10 নম্বরের যে পয়েন্টটা, সমাজ সংস্কারক। সমাজ সংস্কারক 10 নম্বরের পয়েন্টটা তোমরা লিখে ফেলো চট করে। সমাজ সংস্কারক। দেখো বল্লাল সেন সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি সমাজের কুসংস্কারগুলো আমূল্য পরিবর্তন করে সমাজকে পুনর্গঠন করেন। সমাজে কুপ্রথা, অদ্ভুত কথা এগুলো তিনি দূরীকরণের কাজ করেন এবং তিনি শুধু নিজের সমাজ সংস্কার করেন, এমনকি তিনি সমাজের সংস্কারকদেরকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করতেন এবং সমাজে যারা লোক ছিলেন তাদেরকে সমাজে কাজ করার জন্য সে কি করেছে, উৎসাহ সাহায্য সহযোগিতা করেছে। সমাজ সংস্কারক হিসেবে এভাবে সে কিন্তু কাজ করে গিয়েছে। এখন 10 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। এখন সর্বশেষ যে পয়েন্টটা, দেখো সর্বশেষ পয়েন্টটা দেখো, মসজিদ, মন্দির ও গির্জা প্রতিষ্ঠা। মসজিদ, মন্দির ও গির্জা প্রতিষ্ঠান। কিভাবে মসজিদ, মন্দির, গির্জা প্রতিষ্ঠান করেছে। দেখো তিনি পরীক্ষা, তিনি যে শিক্ষা দীক্ষার জন্য ধর্মীয় স্থানে লাভের জন্য মসজিদ, মন্দির ও গির্জা প্রতিষ্ঠান করেন। ধর্মীয় কাজ যাতে অবাধে সম্পূর্ণ হয় সেজন্য তিনি সকল ধর্মীয় কাজকর্ম উন্মুক্ত করে দিয়েছেন এবং তার সময় অনেক মসজিদ, মন্দির ও গির্জা প্রতিষ্ঠান করেছেন। তাহলে দেখো তার সময় সে কি করেছে, অনেক মসজিদ, মন্দির, গির্জা সমস্ত কিছু প্রতিষ্ঠান করেছেন। তাহলে সমস্ত কিছু প্রতি সে গুরুত্ব দিয়ে সকল ধর্মের প্রতি সে সমানভাবে দেখেছে। কোন ধর্মের প্রতি সে বিদ্বেষ, হিংসা কখনো কিন্তু সে করেনি। সকল ধর্মকে সে কি করেছে, সমান চোখে সে দেখেছে। তারপর দেখো এখানে যে সর্বশেষের যে বিষয়টা আমরা বলতে পারি, সে বিষয়ে এটাই আমরা বলতে পারি যে বল্লাল সেনের অসাধারণ চরিত্র অধিকারী ছিলেন। অসাধারণ চরিত্র ছিলেন তার এবং তার সময়কালের ইতিহাসে সেন বংশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়েছিলেন। তার যে গৌরব, এই গৌরবের কথা তখন কি হলো, চারদিকে ছড়িয়ে পড়লো এবং তিনি তার চরিত্র ও কৃতিত্বের বলে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকল পর্যায়ে তিনি কি করেছে, খ্যাতি লাভ করেছে। তাহলে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সে কি করেছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু সে খ্যাতি অর্জন করেছে, খ্যাতি লাভ করেছে। তাহলে দেখো বল্লাল সেন কিন্তু সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে এবং সমস্ত বিষয়ের ক্ষেত্রে সে কিন্তু অনেক ভূমিকা রেখেছেন এবং তার গৌরবের কথা কিন্তু সব জায়গায় সমাজে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। তাহলে আমি আরেকবার তোমাদের প্রশ্নটা আবার বলে দিচ্ছি, যে বিষয়টা আমি আজ আলোচনা করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব সম্পর্কে আলোচনা করা। এখানে আমি ভূমিকা নিয়ে তোমাদের আলোচনা করেছি। এরপরে আমি কি আলোচনা করলাম, বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব নিয়ে আলোচনা করলাম। তো এখানে দেখো বল্লাল সেনের চরিত্র বা কৃতিত্ব সম্পর্কে আলোচনা করেছি। বল্লাল সেনের যে চরিত্রের মধ্যে দেখো কি কি আমরা আলোচনা করলাম। এর মধ্যে আলোচনা করেছি কি, সমাজ সংস্কারক আলোচনা করেছি, তারপর হচ্ছে ন্যায় বিচারক, 3 নম্বরে কি
প্রজা প্রজা কল্যাণকর, 4 নম্বরে হচ্ছে সমর কৌশলী, আর 5 নম্বরে হচ্ছে ধর্মীয় পৃষ্ঠপোষকতা, আর 5 নম্বরে হচ্ছে সুপণ্ডিতি। তাহলে সমস্ত এই গুণাবলী কিন্তু বল্লভ সেনের চরিত্রের মধ্যে কিন্তু ছিল। তাহলে সর্বশেষে প্রথমে আমাদের এই পয়েন্টগুলা সম্পর্কে আগে জানতে হবে, পয়েন্টগুলার ধারণা নিতে হবে। পয়েন্টগুলা না সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু আমরা কিন্তু লিখতে পারবো না। সেই জন্য আমি কিন্তু বারবার তোমাদের বলছি, পয়েন্টগুলো আগে সুন্দর করে তোমরা খাতায় উঠিয়ে ফেলো, এবং এই পয়েন্টগুলো তোমরা সবাই মুখস্থ করে ফেলবে। তো এই পয়েন্টগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমাদের লেখা কিন্তু কোনো ব্যাপার না, লেখা কিন্তু সহজ। একটা জীবনে বলে আরেকটা জীবনে কিন্তু হয়ে যায়, তাই না? তাহলে দেখো বিজয় করলাম, বিজয় সেনের পরে আমরা কি পড়েছি, আজকে পড়লাম লক্ষণ সেন, তাই না? লক্ষণ সেন বললাম। তো পরবর্তীতে তোমাদের পঞ্চম অধ্যায়ের উপর আমি আরেকটা ক্লাস নিব। তো ক্লাস নিয়ে শেষ করে দিয়ে পঞ্চম অধ্যায় আরেকটা ক্লাস তোমাদের, আমি একটা পোর্শনের উপর তোমার একটা ক্লাস নিব পঞ্চম অধ্যায়। তারপর দেখো সমাজ সংস্কারক এইভাবে সে কাজ করেছে, ন্যায় বিচারক হিসেবে কাজ করেছে, প্রজা কল্যাণকর হিসেবে কাজ করেছে, সমর কৌশলী হিসেবে কাজ করেছে, ধর্মের পৃষ্ঠপোষকতা ও সুপণ্ডিতি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা পরবর্তীতে যে পয়েন্টটা আবার আরেকটা যে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে হচ্ছে হচ্ছে বল্লভ সেনের কৃতিত্ব। এখন এই বল্লভ সেনের কৃতিত্ব নিয়ে আলোচনা করলাম। সেনা দক্ষ শাসক, সেনা দক্ষ শাসক নিয়ে আলোচনা করেছি। বিজেতা শাসক হিসেবে আলোচনা করেছি যে বিজেতা শাসক হিসেবে সে কিভাবে ভূমিকা রেখেছিল সমাজের জন্য। তারপরে কি জনকল্যাণকামী শাসক, যে জনকল্যাণকামী শাসক, সে কিন্তু জনগণের জন্য কল্যাণকামী কাজ করেছে, জনগণের যে সেবামূলক কাজ করেছে এই সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তারপরে কি প্রকৌশলী। পঞ্চম হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যের সাথে সুসম্পর্ক বৃদ্ধি। পার্শ্ববর্তী যে রাজ্য ছিল এবং রাজ্যের সাথে কিরকম তার সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক ছিল, এবং তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করেছিল, যে সুসম্পর্ক বৃদ্ধি করেছিল, এই সম্পর্ক নিয়ে কিন্তু আমি এখন তোমার আলোচনা করেছি। তারপরে হচ্ছে কি পুরনো কথা প্রবর্তন। তো এই সম্পর্কে আমরা লেখা পড়েছি। তারপরে আমরা জানলাম লেখালেখির অভ্যাস। তাহলে কি বলা শুনে কি ছিল, লেখালেখির অভ্যাস ছিল। তার অনেকগুলো গ্রন্থ বের হয়েছিল, তার মধ্যে দুটা গ্রন্থ বেশি নাম করেছিল। এই গ্রন্থ দুটো আমি বলেছি তোমাদের কি লেখালেখি অভ্যাসগুলো আমি তোমাদের এখানে আলোচনা করেছি। আদানবের ব্যক্তি, সে কিন্তু অনেক দানবীর ছিলেন, সে সবার জন্য দান করেছেন। যে যে আসতো তাকে সে কখনো খালি হাতে ফিরিয়ে দিত না, এবং যে যে কোনো সমস্যা নিয়ে যদি তার কাছে আসতো তাকে সমস্যার সমাধান করে দিত। তাহলে কি সে কিন্তু দানবীর হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপর দেখো সনাতন ধর্ম পুনঃস্থাপন, সনাতন ধর্ম কিভাবে পুনঃস্থাপন করেছিল। তারপর হচ্ছে সমাজ সংস্কারক, সমাজ সংস্কারক হিসেবে কাজ কিভাবে কাজ করেছে সমাজের সংস্কারের জন্য। সে সে কিন্তু বুঝতে পেরেছিল যে সমাজে সংস্কারমূলক কাজ করতে হবে, সমাজের যে কাজকর্মগুলো সমস্ত কিছু তাকে করতে হবে, এই সম্পর্কে তার একটা সুন্দর একটা ধারণা ছিল। যে সমাজের জন্য যদি কাজকর্ম যদি না করে তাহলে কিন্তু সমাজের মানুষ কিন্তু তার পক্ষে থাকবে না। সেজন্য সে কি করেছে, সমাজের জন্য কাজ করে দিয়েছে। তো তার পিতার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু অনেক গুণাবলী কিন্তু তার মধ্যে কিন্তু ছিল। তারপরে কি মসজিদ মন্দির গির্জা প্রতিষ্ঠান করেছিল। সে কিন্তু সকল ধর্মের প্রতি কিন্তু গুরুত্ব দিয়েছিল, সকল ধর্মে সে গুরুত্ব দিয়ে কাজ করে গেছে। মসজিদ মন্দির গির্জা প্রতিষ্ঠান করেছে, কোনো ধর্মের প্রতি সে অনীহা করেনি, সকল ধর্মই তার কাছে সমান গুরুত্ব ছিল। তো এইভাবে দেখা যায় যে সকলের জন্য এভাবে কাজ করে গেল, সকলের মানুষের জন্য এবার কাজকর্ম করে গেছে। তো আমরা এই লক্ষণ সেন বলন সেন সম্পর্কে যে আমরা যে বিষয়গুলো আমরা জানলাম, সকল কিছু কিন্তু তার আগে কিন্তু ক্লাস আমি কিন্তু বিজয় সেন পড়িয়েছিলাম। বিজয় সেন সম্পর্কে আমরা জেনেছিলাম, বিজয় সেনের সম্পর্কে যে বিষয়গুলো, তার বিজয় সেনের পুত্রই কিন্তু বলেছে। যখন বিজয় সেন মৃত্যুবরণ করে তখন কিন্তু বলা হচ্ছে তখন এই ক্ষমতা বসে, তখন এই বলা হচ্ছে এইভাবে পরিচালনা কাজ করেছেন। তাহলে দেখা যায় যে
বড় ছেলে কিন্তু এখানে কিন্তু অনেক সফলতা পেয়েছে, যেখানে শাসন কাজে অনেক সফলতা পেয়েছে, সকল কাজকর্ম করে কিন্তু পিতার মতোই সে কিন্তু অনেক ভূমিকা রেখেছে এবং পিতার মতোই সে ভূমিকা রেখে গিয়েছে এবং এবং সকলে কিন্তু বলেছে যে পিতার মতোই কিন্তু ছেলে হয়েছে। তো দেখো এই জিনিসগুলা তোমাদের কিন্তু জানতে হবে, করতে হবে এবং এই প্রত্যেকটা মানুষকে কিন্তু এই জিনিসগুলো আমাদের কিন্তু কি করতে হবে, জানতে হবে। তো আমরা অনেক কিছু আজকে কিন্তু জেনে গিয়েছি, তাই না? তো এই জিনিসগুলো আরো সুন্দর করে সামনে ক্লাসগুলো আরো সুন্দর করে তোমরা পড়ে ফেলো। বাসায় যদি যেটুকু তোমাদের আজকে আমি ধারণা দিয়ে দিলাম এটুকু মুখস্থ হওয়ার মতো, যে বিষয়গুলো আমি তোমাদের পড়াই একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো দেখো কিংবা দেখো সমস্ত পয়েন্টগুলো আমি তোমাদের লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো যদি তোমরা বাসায় বসে বসে যদি পড়ে ফেলো, যদি পয়েন্টগুলো যদি দেখো, তাও তো তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। যে পয়েন্টগুলোর উপরে যদি তোমরা কিছু লিখতে পারো, ধারণা নিয়ে যদি লিখতে পারো, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এই জিনিসগুলো তো তোমাদের জানতে হবে, এই জিনিসগুলো যদি না করো তাহলে তো হবে না। তো এই কথাগুলো সবসময় তোমরা মাথায় রাখবে, এই কথাগুলো সবসময় অনুধাবন করার চেষ্টা করবে। তো সবসময় এই জিনিসগুলা তোমরা এইভাবে আম পড়বে, মুখস্থ করবে না। মুখস্থ করে তো কোনো কিছু হবে না। মুখস্থ করলে তোমাদের পড়া মনে থাকবে না। তো এখন তোমাদের এই পয়েন্টগুলো মেইন হচ্ছে তোমাদের এই পয়েন্টগুলো জানতে হবে। তারপর দেখো, তো তোমাদের আমি এই পয়েন্টগুলো তোমাদের বললাম, এই পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিলাম। তো এই বিষয়গুলো তোমরা একটু একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করার চেষ্টা করো এবং যারা 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 তোমরা, আমি জানি অনেকগুলো মেয়ে তোমরা কন্টিনিউ ক্লাসগুলো দেখছো, ক্লাসগুলো এভাবে তোমরা করছো এবং অনেকেই তোমরা বলেছো এভাবে নোটগুলো করে ফেলেছো, নোট করে তোমরা তোমরা খাতা তৈরি করেছো। অনেকেই আমাকে রেসপন্স করেছো যে আমরা খাতা তৈরি করেছি, আমরা এভাবে পড়াশোনা করছি এবং এভাবে এগিয়ে যাচ্ছি এবং আরো কিভাবে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো অনেকেই অনেক কথা বলেছো। তো যেভাবে তোমাদের ক্লাস করে দিচ্ছি, তো এইভাবে তোমরা এই গ্রুপ থেকে, গ্রুপ মেসেঞ্জার থেকে কিংবা ফেসবুক গ্রুপ থেকে তোমরা এই ক্লাসগুলো নিয়ে নেবে এবং ক্লাসগুলো দেখবে সুন্দর করে ক্লাসগুলো এবং এই অনুযায়ী তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে তোমাদের পঞ্চম অধ্যায় ক্লাস, এর আগেও তোমাদের একটা ক্লাস আমি নিয়েছিলাম, আজকে তোমাদের আমি পঞ্চম অধ্যায়ের উপর একটা ক্লাস নিলাম। তো পরবর্তীতে আমি তোমাদের আরেকটা ক্লাস আমি তোমাদের নেব। তো এরপর কিন্তু দেখো তোমাদের এক একটা কিন্তু ক্লাসও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আর আছে মাত্র আর 2টা অধ্যায়। তো সবাই ক্লাসগুলো সুন্দর করে দেখে ক্লাসগুলো করার চেষ্টা করো। তো পরবর্তী তোমাদের তোমাদের মাঝে আবার ক্লাস নিয়ে আমি চলে আসবো। তো যারা তোমরা ক্লাসগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ক্লাসগুলো সবাই অনুধাবন করো, অনেকে পড়ার চেষ্টা করো। আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।